মা, মা, মামা। রাজু, আমার রাজু, ছাড় ওকে, ছাড়, কেউ বাঁচাও। মাধবপুর গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট খড়ের ঘর। অন্যদিকে সামনে কালী পুজো আসছে। হরি, মিতার, তাদের 5 বছরের ছেলে রাজু, 3 জনের সংসার। অভাবের বোঝায় জীবন অতিষ্ঠ। ওগো শুনছো, কালী পুজো আসছে সামনের সপ্তাহে। কি করব বলো তো? প্রতি বছর আমি উপোস করে মা কালীর পুজো করি। এক মুঠো চাল, ডাল, লুচি ভাজি দিয়ে ভোগ দিই মাকে। এবছর তো ঘরে চালই নেই। জানি মিতা, এবছর তো দুর্গা পূজাতেও রাজুকে কিছু দিতে পারিনি। ছেলেটা সেই আগের বছরের পুরনো জামা কাপড় পরে ঠাকুর দেখতে বেরোলো। ও বেচারা কি আশায় ছিল। ভেবেছিলাম কালী পুজোর দিন কিছু কিনে দেব, আর তাও পারলাম না। কালী পুজো তো আমাদের এই গ্রামের সবচেয়ে বড় পুজো। ছোটবেলা থেকে দেখে এসেছি, যতই অভাব হোক একবেলা ভোগ রান্না হবে, প্রদীপ জ্বলবে, মা কালীর ছবি সাজবে। এবছর যদি না পারি কি করে হবে বলো? টাকা কই মিতা? সেদিনের মাঠে কাজ করেছি, দুটো শিকই ধরিয়ে দিল আর বলল বাকি পড়ে। গুদামে ধান ফেলতে গিয়ে কোমরটা টন টন করছে, রাতে ঘুম আসে না। কাল সকালে এক কাজ করি, মহাদেব মণ্ডলের কাছে যাই। শুনেছি ওরা গরু পাহাড়ার কাজ দেবে রাতে, তা না হলে তাল বাগানে গিয়ে তাল কুড়িয়ে আনতে হবে। রাতের বেলা যাবে? ওদিকে তো শিয়ালের ডাক শুনি রাতে। আর তাল বাগানে তো আজকাল চোরেরা আগে গিয়ে তাল কুড়িয়ে নিয়ে আসে। কিছু না করলে তো হবে না মিতা। কাল কি খাবো, সেই চালটুকুও তো নেই। পুজোর জোগাড় তো দূরের কথা। আপাতত কালকের খাবারটা তো জোগাড় করো। মায়ের ভোগের ব্যবস্থা মা চাইলে নিজেই না হয় করে নেবেন। আমি আমার দিক থেকে ভক্তির কোনো খামতি রাখবো না। বাবা, পরশুদিনের পরে তো কালী পুজো, আমার জন্য বাজি নিয়ে আসবে তো বাবা? সবাই বাজি কেনা শুরু করে দিয়েছে। আনবো আনবো, তোর জন্য বাজি নিয়ে আসবো। কালকে খাবো কি তার ঠিক নেই, আর বাজির টাকা কোথা থেকে জোগাড় করবো কে জানে। কিন্তু কিছু করার নেই, জোগাড় করতেই হবে। হরি, আজ তাল বাগানে যাবে না মহাদেব মণ্ডলের কাছে যাবে? ভালো করে ভাবো। আমি না হয় পুজোর ভোগে শুধু বাতাসা রাখি, আর কিছু না হলেও চলবে। না হয় তেমন হলে কারোর থেকে চেয়ে নেব বাকি টাকা। না মিতা, এমনটা করো না। আমি চেষ্টা করে দেখি কতটা কি জোগাড় করতে পারি। আমি চাই না মায়ের ভোগের জিনিস কেনার টাকা তুমি অন্য কারো কাছ থেকে নাও। আমি যাচ্ছি মহাদেব মণ্ডলের কাছে, দেখি রাতের কাজ মেলে কিনা। রাতে পাহারা দেব, সকালে কিছু পয়সা মিলবে, আর রাজুর জন্যও কিছু আনা যাবে। ঠিক বলেছ, মা কালী সব ঠিক করে দেবে। তুমি যাও, আমি ততক্ষণে চাল বাছি, ভোগের জন্য একটু সঞ্চয় করি। আর শোনো, নিজের শরীর খারাপ করো না, হ্যাঁ? এভাবে কালী পুজোর ঠিক আগে অভাবের মধ্যে থেকেও হরি আর মিতা তাদের সংসার সামলানোর চেষ্টা করছে। রাজু ছোট হলেও বুঝতে শিখেছে বাবা মায়ের কষ্টের কথা। মিতা, খুশির খবর এনেছি। মহাদেব মণ্ডল আমাকে নিয়েছে গরু পাহাড়ার কাছে। রোজের টাকা রোজ দেবে বলেছে। মা কালীর কৃপা। দেখলে, আমি বলেছিলাম না মা নিজেই নিজের ভোগ জোগাড় করে নেবেন। জয় মা। কবে থেকে কাজে যাবে তুমি? আর কি কি করতে হবে? আরে তেমন কিছুই না, শুধু তাল গাছের পেছনে রাখালদের গরুগুলো রাতে বাঁধা থাকে, ওগুলো পাহারা দিতে হবে। মাঝে মাঝে শিয়াল আসে, চোরের উপদ্রব আছে, আর তাই ওদের তাড়া দিতে হয়। ও আমি ঠিক সামলে নেব। যাই হোক, সাবধানে থেকো। তাহলে আজ রাত থেকেই যাবে তো? হ্যাঁ। বেশ, এসো, কিছুক্ষণ বসে নিয়ে খাবার খেয়ে নাও, তারপরে যেও। অন্যদিকে সেদিন রাতে গ্রামের রামচরণ সর্দার, যিনি পেশায় একজন মাঝি, উনি সন্ধে নামার পর নদীর পাড়ে নৌকা বেঁধে ফিরছিলেন বাড়ির দিকে। হঠাৎ একটা শিয়াল এসে তার পথ আটকায়। রামচরণ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং একটু একটু করে পেছনে সরতে লাগে। এমন সময় পেছনেও দুটো শিয়াল এসে তার পথ আটকায়।
রামচরণ পায়ের কাছে একটা কঞ্চি পেয়ে সেটা হাতে তুলে নিয়ে শিয়ালগুলোকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাতে শিয়ালগুলো আরো হিংস্র হয়ে ওঠে। যা হুস হুস, যা যা। গ্রামের সবার মুখে ঘটনাটা ছড়িয়ে পড়ে। সবাই বলা বলি করে যে গ্রামে কদিন ধরে শিয়ালের উপদ্রব অনেক বেড়ে গেছে। মিতা, কই গো? শোনো না, বলছি, তুমি শুনেছো কি না জানি না, গ্রামের দক্ষিণ পাড়ার রামচরণদাকে গত রাতে নদীর পাড়ে শিয়ালের দল মেরে ফেলেছে। মানুষটা বাড়ির দিকেই ফিরছিল। সে কি গো, খুব খারাপ খবর শোনালে সকাল সকাল। কদিন ধরে গ্রামে সত্যি শিয়ালের উপদ্রব বেড়েছে। সকালে খবরটা শোনার পরে শান্তিতে বাড়িতে থাকতে পারছিলাম না। ভাগ্যিস ভালোই ভালোই তুমি ফিরে এলে, নইলে আমার খুব চিন্তা হচ্ছিল। না না, চিন্তা করো না, আমার কিছু হবে না। আমি তো গোয়াল ঘরের পাশে একটা ঘর আছে, ওটার ভেতর থেকে পাহারা দিই, তাই আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। আমি তো শুধু চাই তুমি যেন ঠিকঠাক ঘরে ফিরে আসো। পুজোর ভোগ মায়ের কাছে চাইবো, কিন্তু তোমার প্রাণ দিয়ে নয়। সব কিছুর আগে তুমি আর রাজু। 2 দিন পেরিয়ে গেছে। মাধবপুর গ্রামের সেই অল্প আয় অল্প হাসির সংসারে আজ কালী পুজোর সকাল। 2 দিন ধরে হরি গরু পাহারা দিয়ে যা টাকা পেয়েছে, তাতে অন্তত মিতা মা কালীর পুজোর জন্য কিছু জোগাড় করতে পেরেছে। ফুল, ধূপকাঠি, মোমবাতি আর রাজুর জন্য অল্প কিছু বাজি। মা, ও মা, কখন সন্ধে হবে? কখন বাজি ফাটাবো? আমি সকাল থেকে বসে আছি। আরে বাবা, সবে সকাল হয়েছে, এত তাড়াতাড়ি বাজি ফাটালে সন্ধ্যায় কি করবি? আমি সন্ধে পর্যন্ত আর বসে থাকতে পারছি না। আচ্ছা, তুই তো সব কথা শুনিস আমাদের, তাহলে এত বোকা বোকা কথা বলিস কেন? দুপুরের পর যখন আলো ম্লান হবে তখন তোকে নিয়ে যাব মাঠের ধারে, সেখানে সবাই মিলে বাজি ফাটাবো। ওগো শোনো, তুমি রাতে যখন বেরোবে সাবধানে থেকো। শিয়ালের কাণ্ড তো জানোই। আজ পুজোর রাতে সবাই ব্যস্ত থাকবে, কেউ দেখবে না মাঠের দিকে। আমি জানি মিতা, আমি সব সময় সতর্ক থাকি, কিন্তু তুমিও যে রাতে পুজো করতে মন্দিরে যাবে, তুমিও সাবধানে থেকো। আর তার উপর তুমি আবার উপোস করেছো, একটু সাবধানে থেকো। মা কালী আছে তো, আমি প্রতি বছর উপোস করি, এবারও করব। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। শুধু তুমি কাজ থেকে ভালোই ভালোই ফিরো। রাজু দৌড়ে বেড়াচ্ছে ছোট্ট উঠোনে, চরকি ঘুরিয়ে ফুলঝুরি জ্বালিয়ে। মিতা প্রদীপ সাজাচ্ছে। উঠোন, জানলা, দাওয়া সব জায়গায় ছোট ছোট আলো। মা দেখো মা, চরকা কেমন ঘুরছে। বাবা কই? বাবাকেও দেখাতে হবে। বাবা তো কাজের জন্য বেরোবে, এখন ঘরে আছে, চা খাচ্ছে। তুমি না খেয়ে যাচ্ছ? দুটো বিস্কুট খেতে বললাম তাও খেলে না। উপোস না হয় আমি করেছি, তোমার কি সমস্যা খেতে বুঝি না। না না, তুমি চিন্তা করো না, কাজের জায়গায় গিয়ে কিছু খেয়ে নেব। তুমিও কিন্তু পুজোর পরে কিছু খেয়ে নিও, উপোস করলে আবার মাথা ঘুরবে। খুব সাবধানে থেকো, শিয়ালেরা খুব হিংস্র হয়ে গেছে। মাঠে একা একা যেও না। জানি মিতা, তুমি চিন্তা করো না, আমি মাঠে থাকবো না, গোয়ালের পাশের ঘরেই রাতটা কাটিয়ে দেবো। আর তোমরা মন্দির থেকে সাবধানে ফিরো। কি জানি, মনটা কেমন যেন খচখচ করছে। মা কালী, তুমি ওকে রক্ষা করো, আমার সোনার সংসারটুকু যেন অক্ষত থাকে। মিতা এবার মন্দিরে যাবার জন্য পুজোর থালা গোছাতে বসে। ধূপ, প্রদীপ, সিঁদুর, ফুল, নারকেল। থালার চারপাশে ছোট্ট রাজু ঘুরে ঘুরে দেখে। চারদিকে আলোর উৎসব, চারপাশে পটকা ফাটছে, বাতাসে ধূপের গন্ধ। এক একটা ঘরে প্রদীপের আলো টিমটিম করছে। মিতা ঘরে বসে শেষবারের মতো পুজোর জিনিসপত্র ঠিক আছে কিনা একবার দেখে নেয়। ধূপ, ধুনো, ফুল, নারকেল, বাতাসা, আহা, কিছু বাদ পড়লো না তো? ও, কালী মায়ের জন্য সিঁদুরটা কোথায় রাখলাম রে? মা, ও মা, পটকা ফাটাতে যাব, এখনই যাব। ওরে রাজু, এখন পুজো আগে। পুজো শেষ হলে না হয় তুই বাজি ফাটাতে যাবি। আগে চল, মন্দিরে যাবার জন্য তৈরি হই। আমি কি মা কালীর কাছে কিছু চাইতে পারি? মাকে বলো, মা কালী আমাদের সব বিপদ থেকে রক্ষা করো। আরে ও হরি, একটু সাবধানে থাকিস রে। শুনছিস তো, গত রাতে বড় রাস্তার ধারে শিয়ালের দল নাকি হানা দিয়েছে। আজ তো আবার কালী পুজোর রাত, বুঝলি? জানি মহাদেবদা,
আজ এই ঘরের ভেতরেই থাকবো, বাইরে এক পাও বেরোবো না। আর গরুগুলো ঘরের কাছেই বাঁধা, চিন্তা নেই। হ্যাঁ, আমিও সেটাই বলার জন্য এলাম। এবারে মন্দিরের দিকে যাব। ও দরকার হলে ঘরে বিশু আছে, ওকে বলিস। ঠিক আছে মহাদেবদা। মা, ও মা, এখনই প্রসাদ দেবে? বলো না। ওরে বাবা, আগে বাড়ি তো চল, বাড়ি গিয়ে তোকে প্রথম দেব প্রসাদ। এখন দেখ চারপাশে কত ভিড়, তুই আঁকড়ে ধর আমায়, হারিয়ে যাস না যেন। আমি হারাবো না, আমি তো বড় ছেলে। হ্যাঁ সোনা, আমার রাজু তো খুব বড় ছেলে। মা, আজকে তো বাজি ফাটালাম না, কাল ফাটাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন বাড়ি গিয়ে আগে শুয়ে পড়বি, অনেক রাত হয়েছে, কাল সকালে উঠতে হবে। হ্যাঁ মা, ঠিক আছে। সেই ভোর রাতে মিতা রাজু মায়ের আঁচল আঁকড়ে ক্লান্ত পায়ে বাড়ি ফেরে। ভোরের ঠান্ডা হাওয়া বইছে, মন্দির থেকে ফিরছে মিতার ছোট্ট রাজু। রাস্তার ধারে ছোট ছোট গাছপালা, অন্ধকারে ছায়া ছায়া দেখা যাচ্ছে। হঠাৎ দূর থেকে শোনা যায় হালকা শিয়ালের ডাক, পাতার মধ্যে সাই সাই শব্দ। মিতা থমকে যায়, রাজুর হাত শক্ত করে ধরে। রাজু চুপ, কোনো শব্দ করবে না, চুপ করে থাকো। মা, ওইটা কি? ওই দেখো, কি যেন জল জল করছে। ওরে ওরে, কেউ আছো? বাঁচাও। কেউ নেই চারপাশে, একা মিতা, রাজু আর শিয়ালের দল। হঠাৎ এক শিয়াল ঝাঁপিয়ে পড়ে, সোজা রাজুর পায়ে কামড় বসায়। মা, মা বাঁচাও, বাঁচাও মা। রাজু সর, সর বলছি, সর। মিতা লাঠি দিয়ে এক শিয়ালকে সজোরে আঘাত করে, কিন্তু তখনই দুই তিনটে শিয়াল একসাথে ঝাঁপিয়ে পড়ে রাজুর পায়ে দাঁত বসিয়ে তাকে টেনে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। মা, 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 মা। রাজু, আমার রাজু, ছাড় ওকে, ছাড়, কেউ বাঁচাও। রাজু কাঁদছে, কাঁপছে, তার ছোট্ট শরীর শিয়ালগুলো টেনে নিয়ে যাচ্ছে। মিতা মরিয়া হয়ে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে, দু হাতে শক্ত করে ধরে আঁকড়ে ধরে বসে মাটিতে। শিয়ালগুলো চারপাশে ঘুরছে, তার দিকে হিংস্রভাবে তাকাচ্ছে। রাজু বাবা, ভয় পাস না, মা তোকে ছেড়ে যাবে না, মা এখানেই আছে। মা বাঁচাও, ওরা আমাকে কামড়াচ্ছে, মা বাঁচাও। মা কালী, মা কালী, মা তুমি আমার রাজুকে বাঁচাও। মা, তোমার পুজোতে ফিরছিলাম, তুমি তোমার এই সন্তানের কোল থেকে সন্তান কেড়ে নিও না মা। কোনোদিনও তোমার পুজোতে কোনো ত্রুটি রাখিনি, আজকের দিনে আমার ছেলেটাকে কেড়ে নিও না মা। চারপাশে শিয়ালের শব্দ, কাঁচি কাঁচি দাঁত বের করা, লেজ নাড়ানো, তারা যেন একসাথে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি। মিতা কাঁপতে কাঁপতে দুই হাত জোর করে চোখ বন্ধ করে চিৎকার করে উঠে মা কালীর নাম নিতে শুরু করে। মা কালী, মা কালী, তুমি আমাদের রক্ষা করো মা, মা। আকাশ যেন হঠাৎ গম্ভীর হয়ে ওঠে, অদ্ভুত বাতাস বয়ে যায়, দূরে কোথাও বাজ পড়ার মতো আওয়াজ হয়। শিয়ালগুলো এক মুহূর্ত থমকে যায়, কান খাড়া করে। দূর থেকে হঠাৎ একটা বিশাল কালো ছায়া, বিশাল আকৃতি, চকচকে চোখ, বিশাল দাঁত, লম্বা লেজ। মা কালীর বাহন এক শিয়াল এসে উপস্থিত হয়। বিশাল আকৃতির শিয়ালটা অন্য শিয়ালের দলকে দেখে জোরে গর্জন করে। গোটা মাটি যেন কেঁপে ওঠে। শিয়ালগুলো এক লাফে ছিটকে পড়ে, পালানোর চেষ্টা করে, কিন্তু বিশাল শিয়াল তাদের একে একে তাড়া করে, দাঁত দিয়ে তাদের ছিঁড়ে ফেলে। মিতা ঠিক বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। ওই বড় শিয়ালটা বাকি শিয়ালদের মারতে মারতে হঠাৎ যেন অদ্ভুত উজ্জ্বল আলোর সাথে নিজের রূপ বদল করে নিল। মিতা দেখল তার সামনে স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছেন। সে দুহাত তুলে আশীর্বাদ করল। রাজুর ক্ষতস্থান যেন নিজ থেকেই ঠিক হয়ে গেল, কিন্তু সে অজ্ঞান হয়ে আছে। মা, মা গো, হে আমার কি সৌভাগ্য মা। পরের দিন সকালে ওই মাঠে রাজু আর মিতাকে পড়ে থাকতে দেখে সবাই হরিকে খবর দিল। হরি আসার পরে মিতার রাজুর জ্ঞান ফেরানো হলো, কিন্তু আগের দিন রাতের কথা মিতার ভালোই মনে আছে। রাজু পুরো সুস্থ, যেন কিছুই হয়নি।
মা, আমি খুব ভয় পেয়েছিলাম মা। কি হয়েছিল তোমাদের? এখানে এইভাবে পড়েছিলে? কিচ্ছু হয়নি, একটা বিপদে পড়েছিলাম, মা কালী রক্ষা করেছেন। তারপর মিতার রাজু উঠে দাঁড়ায় এবং তারা তিনজন মিলে বাড়ির দিকে রওনা দেয়, হাতে সেই পুজোর প্রসাদের থালা। রেখা। হ্যাঁ ছোট মা, আমি এখানে আছি, বলো কি বলছো? আমার মেয়েটাকে, বিনুকে দেখে রাখিস মা। আমি চোখ বুঝলে ওর আর কেউ থাকবে না তুই ছাড়া। না না ছোট মা, তুমি এমন কথা বলো না, তুমি কোথাও যাবে না, আমি আছি, তুমিও থাকবে। আমরা দুজন মিলে ওকে বড় করব, বোনের জন্য, আমাদের জন্য। তাড়াতাড়ি সেরে উঠবে, তুমি দেখো। সেই রাতেই মিনতির অবস্থার আরো অবনতি হয়। ডাক্তার, ওষুধ, প্রার্থনা সব ব্যর্থ হয়ে যায়। পরের দিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মিনতি। রেখা দি, মা কই চলে গেল? কেন গেল? তুই ভয় পাস না বোন, আমি তো আছি। ছোট মা আমাদের মধ্যেই আছে, আমি আছি। আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। দিদি, তোর চোখ মুখ ভালো দেখাচ্ছে না রে, কেমন যেন লাগছে। কি হয়েছে তোর? আরে না রে, তেমন কিছু না, ঘুমটা ভালো হয়নি বোধহয়। তুই যেগুলো বানাচ্ছিস এগুলো কাকে দিবি? আজকে পিসির বাড়ি দিয়ে আসতে হবে, বিকেলের মধ্যেই লাগবে পিসির। বিনু তাকিয়ে থাকে দিদির মুখের দিকে, ক্লান্ত চোখ, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। তোর তো মনে হচ্ছে শরীর ভালো নেই, তুই এখন বিশ্রাম নে, আমি দিয়ে আসবো দিদি। না না, তুই এসব করতে যাবি না, স্কুলে যা, ঠিক মতো পড়াশোনা কর। তোকে পড়ানোর জন্যই তো এইসব করছি আমি। তুই চিন্তা করিস না, আমি দিয়ে আসবো, তারপর সোজা স্কুলে চলে যাব, দেরি হবে না। আর শোন, আমি রান্নাও করে রেখেছি, তুই খেয়ে নিস। এত পাকামো করতে কে বলেছে তোকে? কেউ বলেনি, নিজে থেকেই করেছি। এবার দে তো জিনিসগুলো। ঠিক আছে, কিন্তু টিফিন নিয়ে এসিস তো? আরে একদম ভুলে গেছি। বিনু এগিয়ে চলে পিসির বাড়ির দিকে। মাথায় সূর্যের আলো পড়েছে, পথে গাছের ছায়া। হঠাৎ অর্ধেক পথ পেরোতেই বিনুর কানে আসে এক বুড়ির উঁচু কাশির শব্দ। বিনু সেটা শোনার পর খেয়াল করলো একটা বড় বটগাছের নিচে একটা বুড়ি বসে আছে। তাকে দেখে বেশ বিধ্বস্ত, ক্ষুধার্ত মনে হচ্ছে। ঠাম্মি, তোমার কি হয়েছে? তুই কে মা? আমি তো অনেক দিন ঠিক মতো খাইনি, শরীরটাই কেমন যেন ভেঙে গেছে। এই নাও ঠাম্মি, এটা খেয়ে নাও। এটা তো তোমার মা, তুমি কি খাবে? তাতে কি হয়েছে, আমি তো রোজ খাই, তুমি আজ খাও না হয়, তাতে আমার ভালো লাগবে। খেয়ে নাও তুমি, কেমন? বুড়ি কাপা হাতে খাবার নেন, চোখে জল চলে আসে। ভগবান তোর মঙ্গল করুক মা, অনেক বড় মন তোর, তুই একদিন অনেক বড় হবি। যেখানে একটু আগেও তো ওই বুড়ি বসেছিল, সেখানে এখন শূন্যতা, একটা শুকনো পাতাও নড়ে না। বুড়ি যেন হাওয়ার মতো উধাও হয়ে গেছে। বিনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময়। হঠাৎ যেন কেমন একটা শিহরণ বয়ে যায় তার শরীরে। তোর দিদির বানানো কয়েকটা জিনিসের জন্য আমি কবে থেকে বলে আসছি রে মা, কিন্তু জানিস সে কিছুতেই দিতে চায় না। দিচ্ছে না মানে? কেন গো পিসি, কোন বিশেষ কারণে? ঠিক করে জানি না রে, তবে একটা কথা বলেছিল, নাকি তোর বিয়ের সময় ওই জিনিসগুলো দেবে, তাই বানিয়ে রেখেছে আলাদা করে।
বলে ওইগুলো নাকি খুব ভিন্নভাবে বানানো, তাই তুই ছাড়া আর কাউকে দেবে না, বিক্রি করার জন্য নাকি দেবেই না। সে তো অনেক পরের কথা পিসি, আমার বিয়ে তো এখনো অনেক দেরি। তাহলে এখন থেকেই দিদি কেন জিনিস তুলে রাখছে? তা কে জানে, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এসব আদৌ তোর বিয়ের জন্য নাকি নিজের জন্যই রেখেছে। কে জানে বাপু, যতই হোক নিজের মায়ের পেটের দিদি হলে বুঝতাম, কিন্তু তুই তো দেখিস, সাবধানে থাকিস, এমন না হয় কোনোদিন হঠাৎ করে তোকে কোনো ভুলভাল ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয় নিজের স্বার্থে। একবার তো দায় ঝেড়ে ফেললেই ওর সুবিধে। তুমি কি বলছো পিসি? এসব কথা দিদির নামে? ওরকমটা কখনোই করতে পারে না আমার দিদি। সৎ দিদি তো, অত বিশ্বাস করিস না, সম্পর্ক তো বইয়ের পাতায় লেখা থাকে না। সৎ বললেই কি খারাপ হয়? ছোট থেকে একা হাতে ওই মানুষ করেছে আমাকে, ওর শরীর ভেঙে যাচ্ছে তবু আমায় স্কুলে পাঠাচ্ছে। আমার ভালো ছাড়াও কিছু ভাবতে জানে না। তোমাদের মুখে ওর নামে এসব কুৎসা শুনে সত্যিই লজ্জা করছে পিসি। বাবা, আমি শুধু একটু সাবধান করলাম, তাতেই এত কথা। সাবধান? আমাদের খোঁজ রাখো না, খবর নাও না। মা বাবা মারা যাওয়ার পরে কি কষ্টে বড় হলাম সেটাও জানো না। আজ হঠাৎ নিজের স্বার্থে এসে দিদির নামে কুৎসা করে সাবধান করতে এসছো তুমি। বেশ করেছে দিদি, তোমাদের দেয়নি কিচ্ছু। এই যে রামু, তোকে তো কতবার বললাম ওই রেখার তৈরি বিশেষ সামগ্রীগুলো আমার লাগবে, সে আজ অব্দি এনে দিলি না। কি আর বলি? এই বাবু, চেষ্টা তো করছি, কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। ও বলছে জিনিসগুলোর বোনের বিয়েতে উপহার দেবে, এখনই কিছুতেই দেবে না। এই মেয়েটা না একেবারে কুমার। কি যে করি এখন? আমার ছেলে তো আজই শহর থেকে ফিরছে, আমি ওকে এই জিনিসগুলো দিয়ে পাঠালে শহরে গিয়ে মোটা দামে বিক্রি করে আসতে পারবে, সেখান থেকে বেশ ভালো লাভ হবে। আর আমি ওকে বলে দিয়েছি এবার কিছুতেই খালি হাতে ফিরতে পারবো না। রেখার হাতের কাজ যেভাবে হোক চাই চাই। বাবু, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বল। আপনার ছেলে তো বিয়ের কথা ভাবছেন, যদি ওই রেখার বোন বিনুর সঙ্গে বিয়ে ঠিক করেন তাহলে তো ব্যাপারটা মিটে যায়। আপনার পছন্দেরও কাজ পাবেন আর আপনার ছেলের জন্য ভালো ঘরের বউ। তা খারাপ বলিসনি, বেশ বলেছিস রে। ওই মেয়ে বিনু দেখতে শুনতেও তো মন্দ না, আর মেয়ের বাড়ি থেকেও তো ঝামেলা নেই। ঠিক আছে, এই প্রস্তাবটা নিয়ে কালকে ওদের বাড়িতে যাব, দেখা যাক ওরা কি বলে। হুকি, বাইরে কে আছে? রেখা, একটা কথা ছিল, বাইরে আয় তো। কাকা, আপনি এখানে? বলুন, কি দরকার? আজ এসেছি তোদের জন্য একটা সুসংবাদ নিয়ে। ভাবছি তোর বোন বিনুর জন্য একটা ভালো পাত্র দেখে ফেলেছি। কোন পাত্র? আমার ছেলে শহরে চাকরি করে, শিক্ষিত, গড়নও ভালো, তুই তো জানিসই। আপনার ছেলে? হ্যাঁ, আমি বিয়ে করব, তবে দিদি তুই কিন্তু তোর বানানো হাতের জিনিসগুলো একদম আমাকে দিবি না, আর দিলেও আমি নেব না। বড়রা ভালোবেসে কিছু দিলে সেটা নিতে হয় মা, আর তুমি নেবে না কেন? এই জিনিসগুলোর জন্যই তো। কি? না মানে দিদি তো ওগুলো তোমার জন্যই বানিয়েছে, তাই বলছি। আপনি আমার সাথে আপনার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি এখানে, বরং লোভ নিয়ে এসেছেন। দিদি, তুই দেখলি তো এরা কি রকম? বাবু, আপনি নিজের স্বার্থে আর লোভের জন্য আমার বোনকে বিয়ে দিতে চান আপনার ছেলের সাথে। আপনি এতটা নীচ হবেন সেটা আমি কখনো ভাবিনি। কি বললি? তুই কোন সাহসে এমন কথা বলিস? আপনি বিয়ের নাম করে ব্যবসার কথা ভাবছেন, আমি বললেই দোষ হয়ে গেল? আমার বোন কোনো জিনিস না যে তার বিনিময়ে আপনি লাভ তুলবেন। এত বড় বড় কথা বলছিস তুই? ভুলে যাস না আমি এই গ্রামের জমিদার। তোদের এক ঘরে না করা অব্দি আমার শান্তি নেই, এই বলে গেলাম, তৈরি থাকিস। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। আপনি যা খুশি করুন, বিনুর জীবন আমি এভাবে বিকোতে দেব না। বাবা,
গ্রামের এক সাধারণ মেয়ের কাছ থেকে তুমি কয়েকটা হাতের কাজ উদ্ধার করতে পারছো না? এই তোমার সামর্থ্য? আরে আর বলিস না, আমি কম চেষ্টা করিনি। আর তার জন্য তোদের বিয়েরও প্রস্তাব দিলাম, কিন্তু সে কিছুতে রাজি হলো না। সেই বিনু মেয়েটা এত জেদি যে কি বলবো, এত চালাক, ঠিক ধরে ফেলেছিল আমার উদ্দেশ্য আছে। উফ বাবা, তোমার দ্বারা সত্যি কিছু হবে না, আমাকে কিছু একটা করতে হবে। তুই আবার কি করবি রে? আমি দেখ না কি করি, এমন অবস্থা করব যে নিজেরাও বুঝতে পারবে যে ঠিক কি ভুলটা করলো। কি আর করব, ওই বিনুকে বিয়ে করব, তারপর শহরে নিয়ে গিয়ে একা ছেড়ে দেব, তারপর নিজেরটা নিজে বুঝে যাবে, আর আমি আবার বিয়ে করব। কিন্তু ওরা তো তোকে চেনে না রে বাবা, আমি তো বললাম, বলে দিয়েছে এই বিয়ে হবে না। হ্যাঁ, ওরা আমাকে চেনে, কিন্তু রাঘবকে তো চেনে না। রাঘব? সে আবার কে রে? আমার ছদ্মবেশে গিয়ে ওদের বোকা বানিয়ে ওই বিনুকে বিয়ে করে আনবো, তারপর সবকিছু আমার হাতে থাকবে। বাবা বাবা, বেশ ভালো বুদ্ধি বানিয়েছিস তো, আমার ছেলে বলে কথা। ঠিক আছে, এবার দেখি কে যেতে। কে রে, এরকম মন মরা হয়ে বসে আছিস কেন এখানে মা? ও তুমি? আচ্ছা, আগের দিন আমি তোমাকে আর দেখতে পেলাম না কেন বলো তো? পেছন ঘুরতেই দেখি তুমি উধাও। আমি কি আর এক জায়গায় বসে থাকি রে মা? যেখানে যখন মন চায় তখন যাই। তোর কি হয়েছে সেটা বল। আর বলো না গো দিদা, আমাদের গ্রামের জমিদার, ওনার ছেলের সাথে আমার বিয়ের সম্বন্ধ করতে এসেছিলেন উনি, তাও লাভের বশে। তাই জন্য আমি সেই বিয়েতে না করে দিয়েছি। তাই এখন বলছে আমাদের এক ঘরে করে দেবে। ওরে, ওইভাবে কি কাউকে এক ঘরে করা যায় রে? মা যা চাইবে তাই হবে দেখিস। মা মানে? আমার তো মা নেই দিদা। এই মা সবার মা, বড় মা। সবার বড় মা মানে মা তারা? তোর ভাগ্যে যা আছে তাই হবে মা। খারাপের শেষে ভালো আসে, এটা ভুলিস না। আজ চলি আমি, সময় হলে আবার সরাসরি দেখা হবে। এই বলে বুড়ি ধীরে ধীরে সরে যায়। বিনু বসে থাকে, তার কপালে যেন চিন্তার ভাঁজ। সরাসরি দেখা হবে এই কথাটা তার মাথায় ঘুরতে থাকে। রাঘব, তুই এবার মঞ্চে নামবি, দেখি তো আমাকে কে চিনতে পারে। সেদিন বিকেলের আলোটা যেন এক অজানা অশান্তির আঁচ নিয়ে বসেছিল। বিনু আর রেখা ক্লান্ত, বিধ্বস্ত হয়ে ফিরে আসে তাদের ছোট্ট ঘরে, কিন্তু শান্তি তাদের ভাগ্যে নেই। এই রেখা, বেরিয়ে আয়। কালকে খুব বড় বড় কথা বলছিলি, তাই না? দেখ আজকে তোদের কি অবস্থা করি। বেরো বলছি। কি হয়েছে? এত লোকজন কেন এখানে? নাটক কিছুই যেন জানে না। কালকের কথা ভুলে যাসনি নিশ্চয়ই? কিভাবে অপমান করেছিল আমাকে, তারই জবাব দিতে এলাম। তোর এত বড় সাহস, তুই জমিদার বাবুকে অপমান করিস? আজই শেষ দিন এই গ্রামে। দাঁড়া, ব্যবস্থা করছি তোদের। আপনারা যা বলছেন সব মিথ্যে। উনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। তোর কপাল ভালো যে উনি ওনার ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তোরা তা বলে ওনাকে অপমান করবি? এত বড় সাহস! আমাদের ভুল হয়ে গেছে, আমরা ওনাকে অপমান করতে চাইনি। আপনারা দয়া করে ভুল বুঝবেন না আমাদের। না 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 না, আর কোনো ক্ষমা নেই। এখন এই গ্রাম থেকে বেরোবি তোরা। ঠিক সেই সময় ভিড় চিরে সামনে এগিয়ে এলো এক ছায়া মূর্তি। ছদ্মবেশী রজত, আসলে রাঘব। আপনারা এসব কি করছেন? একা দুজন মেয়েকে পেয়ে এইভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছেন? তুই কে হে? তোকে তো আগে কখনো দেখিনি। বাইরের লোক হয়েও এত সাহস! আমি দূরের গ্রাম থেকে এসেছি, পথ ভুলে এখানে এসে পড়েছি, কিন্তু অন্যায় দেখলে চুপ থাকতে শিখিনি। ঠিক আছে, বাদ দাও, এত ঝামেলা করে লাভ নেই। এদের যা ব্যবস্থা করার কালকে করা যাবে। এখন চলো তো। আপনি এরপর কোথায় যাবেন? আমি তো এখানে কিছুই চিনি না, আসলে একদিন হয়ে গেল কিছু খাইনি, খিদেও পেয়েছে খুব। আপনি বরং এক কাজ করুন, আজকের দিনটা আমাদের বাড়িতে থাকুন। কিন্তু দিদি? কোনো কিন্তু না,
উনি আমাদের এত সাহায্য করলেন, ওনাকে এইভাবে বিপদে রেখে দেওয়া ঠিক হবে না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জি 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 জি, একটা বাইরের ছেলে কিনা বিনুদের বাড়িতে ঢুকে রাত কাটালো। বুঝতেই তো পারছো এরা কেমন। কি ছেলে মেয়ে একসঙ্গে আছে? নির্ঘাত সম্পর্ক আছে, বিয়ে দিতে হবে, নইলে আমাদের গ্রামের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এই বাইরে বেরো তোরা। অনেক ঝামেলা অশান্তির পর ঠিক হলো যে রাঘবের সাথে বিনুর বিয়ে হবে। ছেলেটা খারাপ নয় বনু, তুই বরং ওকেই বিয়ে করে নে, অন্তত এই জমিদার মশাইয়ের ছেলের থেকে ভালো। কিন্তু এরকম দুদিনের চেনা একজনের সাথে বিয়ে করতে যে আমার মন সায় দিচ্ছে না দিদি। সন্ধ্যা নামলো, তারা মন্দিরে বিয়ের প্রস্তুতি চলছে, প্রদীপ জ্বলছে, ফুল ছড়ানো, সবাই জড়ো হয়েছে। রাঘবের চোখে অদ্ভুত দীপ্তি, আর জমিদার দূরে দাঁড়িয়ে অদ্ভুত হাসি হাসছে। আর কিছুক্ষণের ব্যাপার, তারপর। কিন্তু বিনু, সে এক কোণে দাঁড়িয়ে আছে, কোণে সাজে মনে মনে বলে যাচ্ছে, মা তারা, মা তারা, আমাদের রক্ষা করো, মা কিছু একটা করো। পুরোহিত মন্ত্র পড়ছে। হঠাৎ এক ঝটকায় বাতাসের গতি বেড়ে যায়, দ্বীপের শিখা দিক বদল করে, ফুল ছড়িয়ে পড়ে, মন্দিরের ঘণ্টার শব্দ অদ্ভুতভাবে বিকৃত হতে থাকে। কি হচ্ছে? বাতাস এভাবে বইছে কেন? মন্দিরের ছাদ থেকে প্রাচীন কঙ্কাল আকৃতির এক পোড়া মূর্তি, যা যুগের পর যুগ ঝুলেছিল, আচমকা ভেঙে পড়ল মন্ত্রপাঠের মাঝখানে। সেটি ঠিক রাঘবের মাথার উপর পড়ার কথা, কিন্তু বাতাসের ঝাপটায় সেটা ঘুরে এসে আছড়ে পড়ল মণ্ডপের মাঝখানে। না না, এই বিয়ে আমি দিতে পারবো না। এই বিয়েতে নির্ঘাত কোনো ভুল আছে, মা রুষ্ট হয়েছেন। ওরে বাবা, কি ভয়ঙ্কর দেবীর রোষ! না 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 না, এই বিয়ে বন্ধ হোক, তাড়াতাড়ি বন্ধ হোক। এ কি, এটা তো সেই জমিদারের ছেলে। এ কি হলো? এরকম হতে পারে তা তো আমি ভাবিনি। মা, মা তুমি রক্ষা করলে মা। বিয়ে বন্ধ হয়ে গেল। গ্রামের লোকজন জমিদারের রাস্তার ছেলের ওপর চড়াও হলো। মিথ্যে ছদ্মবেশে বিয়ে করতে চাওয়ার জন্য তাদের শাস্তির দাবি করলো।